আন্তারা কোনো রকমে চোখ খুলতেই দেখল ধবধবে সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ তার সামনে বসে আছে, যার চোখে টলমলো পানি। বৃদ্ধের গায়ের রং কালো, তবু আন্তারার মনে হলো এর চোখ মুখ থেকে নূরের মতো কোনো দ্যুতি বের হচ্ছে। সে কি মারা গেছে? এই বৃদ্ধ কি ফেরেস্তা? তাহলে তার বাবা কই? মনে মনে বলেই আন্তারা আশেপাশে তাকালো, অস্ফুটভাবে বলল, আমার আমার বাবা কই? মারুফা দীর্ঘশ্বাস ফেলল। মারুফা ইমরুলের স্ত্রী। ইমরুল আর জাহিদ তারা ছোটবেলার বন্ধু। দুজনেরই তিন কোলে কেউ নেই। জাহিদ সেখান থেকে পালিয়ে আসার পর ইমরুলের সাথে পরিচয়। সেই পরিচয় এখন রক্তের সম্পর্ককেও হার মানায়। বিপদে আপদে, সুখে দুঃখে এই দুজন দুজনের সবসময় পাশে থেকেছে। সে দীর্ঘশ্বাস ফেলে আন্তারার মাথার পট্টিটা আবার ভেজালো, ভিজিয়ে কপালে রাখলো। গত কিছুদিন ধরে এই মেয়ের এই অবস্থা। জ্বর গা থেকে নামছেই না। ডাক্তার দেখিয়েছে, ওষুধ খাইয়েছে, কোনো কাজই হচ্ছে না। ঘর সংসার সব ফেলে এখানে পড়ে আছে, কার কাছেই বা রেখে যাবে? আর এই অবস্থায় অন্য জায়গায় নেবে সেই উপায়ও বন্ধ হয়ে আছে। তাছাড়া বেশিরভাগ সময় অচেতন। যখন জ্ঞান ফেরে হাবি যাবি বলে। সে আফসারের দিকে তাকিয়ে বলল, চাচা এখন কি করবেন? আফসার কথা বলতে পারল না। আসলে সে থমকে আছে। এখানে এসে যখন এই রুমে এলো, সে সাথে সাথেই চমকে উঠল। এতটাই চমকেছে যে সে পড়ে যেতে নিয়েছিল। মারুফা তাড়াতাড়ি এগিয়ে এসে ধরেছে। এই মেয়ে দেখতে হুবহু আঞ্জমের মতো। সেই চোখ, সেই মুখ, সেই নাক, সেই আগুন ধরা রূপ। সে স্বপ্ন দেখছে না বাস্তব, সে এখনো বুঝতে পারছে না। সে থমকেই আন্তারার দিকে ফিরে তাকালো। আন্তারা নিভু নিভু চোখে তার দিকেই তাকিয়ে আছে। যাকে ভাগ্য একবার রাতের অন্ধকারে তার বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, সেই ভাগ্যই আবার তার দৌহিত্রীকে দিনের আলোতে সসম্মানে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছে। কেন? নাকি তার না করতে পারা দায়িত্বের জন্যই এত আয়োজন? আফসার মনে মনে নিজেকে কঠিন করলো। চোখে আসা পানি ভেতরে দমালো। এই দায়িত্বের সুযোগ তো সে দ্বিতীয়বার হারাবে না। আঞ্জুমের দায়িত্ব সে পালন করতে পারেনি, জাহিদকে রক্ষা করতে পারেনি, কিন্তু আন্তারা, তাকে সে রাখবে সবকিছুর স্পর্শের বাইরে। আন্তারার জীবনচক্রের বিষাদ বৃক্ষের অঙ্কুর কখনো আর মাটি ভেদ করে উঠতেই দেবে না, কখনো না। সে থমথমে কণ্ঠে ডেকে বলল, আহমদ, আহমদ, ইমাম ডাকো। আজ এই মুহূর্তে আমরা আজাদের সাথে এর বিয়ে দেব। মারুফা অবাক হলো। সে অবাক কণ্ঠেই বলল, কি কন চাচা? বাপ মূল্য কিছুদিন, জ্ঞান নেই, এই অবস্থাতে কিভাবে বিয়া? এমনিই হবে বিয়ে। এর মাথায় পানি ঢালো, ভালো করে ঢালো। শুধু আমি কথা বলতে পারি, এইটুকু জ্ঞান আসলেই চলবে, বাকি সব আল্লাহর ইচ্ছা। অলি আফসারের বন্ধুর বাসা থেকে জাহিদ যখন পালিয়ে যায় তখন তার বয়স 9। পালিয়ে কিছুদিন এখানে ওখানে রাস্তায় দিন পার করেছে। তখন পরিচয় হয় ইমরুলের সাথে। সে তখন এক ভাতের হোটেলে এটা ওটা এগিয়ে দেয়, তার বিনিময়ে খাদ্য। জাহিদকেও সে আর এক হোটেলে ঢুকিয়ে দিল। ব্যাস, এভাবেই গিয়েছে দিন। একটু বড় হয়েই ঢুকেছে ভাঙাড়ির ব্যবসায়। সেখান থেকে কারখানা। খুব যে খারাপ ছিল তা না। তিন কোলে কেউ নেই, এতিম মানুষ। যা কামায় তাতেই দিন ভালোভাবেই চলে যায়। সেখান থেকে পরিচয় হয় কবিতার সাথে। কবিতার বাবার ছিল চা বিড়ির দোকান। কবিতা মাঝে মাঝে বসতো। সেখান থেকে জাহিদের সাথে পরিচয়। জাহিদ দেখতে উঁচু, লম্বা, ফর্সা, সুপুরুষ। কবিতাই প্রেমে পড়ে গেল। কবিতার বাবা শুনে মানল না। থাক তার চায়ের দোকান, তবু মাথা গোজার মতো নিজের একটা বাড়ি আছে, নিজের বাপ দাদার নাম আছে। এই ছেলে কি আছে? রূপ দেখে মেয়ে ভুলতে পারে, বাপের তো আর ভুললে চলে না। ব্যাস, তারা পালিয়ে বিয়ে করে ফেলে বলতে গেলে নিজের পরিচিত গণ্ডি থেকে হারিয়ে গেল। টাকা পয়সা কম থাকলেও সুখের কমতি ছিল না। সেই সুখও ছিন্ন ভিন্ন হলো আন্তারাকে জন্ম দিতে গিয়ে। মৃত্যুর আগে কবিতা জাহিদের হাত ধরে বলেছিল, আমার মেয়ের প্রতি কোনো ক্ষোভ রাখবেন না। ওপরওয়ালা আসমানের পরই আমার গর্ভে দিয়েছেন, বিনিময়ে তারা তো কিছু লাগবেই। কথা দেন, তারে দেখা রাখবেন, কোনো কষ্ট তারে ছুতে দিবেন না। জাহিদ দেয়নি, বুকে আগলে রেখেছে। অবশ্য কবিতা না বললেও সে আগলেই রাখত। তার তো বেঁচে থাকার কোনো সম্বল নেই। আন্তারা ছিল তার সেই সম্বল। সাধ্যের মধ্যে সব সুখ পায়ের কাছে এনে রেখেছে। যেখানে মেয়ে একটু বড় হলেই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, সেখানে সে মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছে। এমনকি যতক্ষণ আন্তারা স্কুলে থাকতো ততক্ষণ চাতক পাখির মতো স্কুলের গেটের সামনেই বসে থাকতো। সে বসে থাকার মানুষটাই আজ নেই। সে যেমন ছিল এতিম, ঠিক তার মেয়েকেও করে গেছে এতিম। আর সেই এতিম মেয়ের সাথে সেই দিন সেই সন্ধ্যায় সম্পূর্ণ অচেনা দু প্রান্তের দুটো মানুষ, যাদের চেনা নেই, জানা নেই, চোখের দেখাও নেই, পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হলো।
একজন সম্পূর্ণ জেনে সজ্ঞানে কবুল বলল, আরেকজন আধো আলো আধো অন্ধকার আধো জ্ঞান নিয়ে শুধু একটা শব্দ উচ্চারণ করলো, কবুল। সে অস্ফুট শব্দ রুমের ছোট্ট ঘরের আরেক রুম থেকে আজাদ শুনল। শুনে তার তেমন কোনো প্রতিক্রিয়া হলো না, স্বাভাবিকভাবে বলল, যাক, এক ফাড়া কেটেছে। বোবা না এটা নিশ্চিত। বাকি দুইটার কি খবর? রমেশ তার পাশেই বসা। সে কোনো উত্তর করেনি, করার মতো একটা অবস্থাও না। এই পাগলের সেই জ্ঞান না থাক, তার আছে। সে উঠে বাইরে চলে এলো। এই ছেলের পাশে থাকলেই বিপদ, সেই বিপদের চেয়ে বাইরেই ভালো। আজকে অবশ্য বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা। আফসার সারা রাত নামাজ পড়েছে, একেবারে ফজরের ওয়াক্ত পড়ে একটু কাত হয়েছিল। বাসায় অত জায়গা নেই, দুরুমের ছোট্ট বাসা, তবে ছোট হলেও গোছানো মার্জিত। জাহেদ যে তার মেয়েকে সুন্দরভাবে আগলে রেখেছে তা পুরো ঘরেই স্পষ্ট। তাই ইমরুল তাদের বাসায় আর আজাদ রমেশ চলে গেছে খলিলদের বাসায়। আজমল বাবার সাথেই আছে, আর সেও বলতে গেলে থমকে আছে। বাবা তখন ডাকতেই সে দৌড়ে গেছে, গিয়ে ধাক্কা খেয়েছে। তাদের ধর্মে দ্বিতীয় জন্ম বলে কিছু নেই। এই পৃথিবীতে আদম সন্তান একবারই জন্মগ্রহণ করবে, একবারই মৃত্যু হবে। তা না হলে সে ধরেই নিত জাহিদের মা ফিরে এসেছে। আজাদরা ফিরল সকালে খাবার টাবার নিয়ে, ভেতরে রুমে পাঠিয়ে বাকিগুলো সবাইকে দিল। দিয়ে আজাদ নিজেও নিল। সে খুব স্বাভাবিক। কাল রাতে তার বিয়ে হয়েছে, পাশের ঘরে তার সদ্য বিয়ে করা নতুন বউ। সে রকম কোনো হাবভাব দেখা গেল না, বরং তাকে দেখে যে কেউ ভাববে দরকারি কাজে টাজে এসেছে। কাজ শেষ, এখন যত তাড়াতাড়ি বাসায় ফেরা যায় ততই ভালো। আফসার আজাদের দিকে তাকালো, তাকে সবসময়ের মতোই শান্তভাবেই বলল, আমার সিদ্ধান্ত এখন তোমার গলার কাটা মনে হতে পারে দাদাভাই, তবে বিশ্বাস করো এই সিদ্ধান্ত আমার না, উপরওয়ালার। আমি শুধু মাধ্যম, আর এই সিদ্ধান্তই একদিন ফুলের মালা হবে। তবে সেই দিন পর্যন্ত তুমি নিশ্চিত থাকতে পারো, তাকে আমি তোমার ঘাড়ে বোঝা বানাবো না। সে আমার আমানত। আমি যতদিন বেঁচে আছি ততদিন তাকে আমি নিজে আগলে রাখবো। আফসার যেমন সবসময়ের মতো শান্তভাবে বলল, আজাদও সবসময়ের মতো হাসলো। এই হাসির অর্থ অলি আফসার এবারও বুঝতে পারল না। আজকাল ছেলে মেয়েদের মাথায় কি ঘোরে সে বুঝতে পারে না। তবে তাকে অবাক করে দিয়ে আজাদ বলল, আমি কোনো কচি খোকা না দাদা ভাই, আর কোনো কাপুরুষও না। আমি সজ্ঞানে বিয়েতে মত দিয়েছে, আর মত যেহেতু দিয়েছে তখন থেকেই সে আমার আমানত। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমার দায়িত্ব আমি তোমার ঘাড়ে ফেলবো না। অলি আফসার হাসলেন, তৃপ্তির হাসি। হেসে মারুফাকে ডেকে বললেন, জ্বর কমেছে? জি চাচা, একটু কমছে। দাঁড়াতে পারবে? মারুফা উপর নিচে মাথা নাড়ালো। আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দেব, যা যা দরকার গুছিয়ে নাও। জি চাচা। মারুফা কিছুক্ষণের মধ্যেই সবকিছু গুছিয়ে ফেললো। গুছিয়ে আন্তারার দিকে তাকালো। সে খাটে হেলান দিয়ে চুপচাপ বসে আছে, গায়ে খয়েরি চাদর। সে তাকিয়ে মনে মনে মাশাল্লাহ বলল। মেয়েটা দুনিয়ার রূপ নিয়ে জন্মেছে, চোখ ধাঁধিয়ে যায়। এমন রূপবতী মেয়ে সে কমই দেখেছে, তবে পোড়া কপালই। এখন আবার কপাল কি আছে কে জানে, চেনা নেই জানা নেই, অচেনা দেশের দেশান্তর। তবে এও ভালো, এখানে থাকলে শিয়াল কুকুরে ছিঁড়ে খাইতো, ধরে রাখার ক্ষমতা কি আর তাদের আছে? আজাদ গাড়ি নিয়ে এসে দেখলো বাড়ির সামনে বেশ লোকজন। সে ড্রাইভারকে গাড়ি সাইড করতে বলল। এই গাড়ি যাবে ঘাট পর্যন্ত, তারপর বোট। সে সবার দিকে একবার তাকিয়ে সাইড কেটে ভেতরে গেল। আবহাওয়া গুমুট, গরমে ঘেমে নিয়ে একাকার। সে শার্টের কলার পেছনে ঠেলে খাটে গিয়ে বসলো। মুস্তফা বসা আফসারের সামনে। সে আঙুল থেকে চুন মুখে নিতে নিতে আজাদের দিকে একবার তাকালো, তারপর চোখ ফিরিয়ে আফসারের দিকে তাকিয়ে বলল, আপনারা চাইলে তো এভাবে নিয়ে যেতে পারেন না। কে আপনারা? চেনা নেই জানা নেই, হঠাৎ করে হাজির। ভালো না মন্দ তাও তো জানি না। দিনকালের যে অবস্থা, নিয়ে গিয়ে যে বেঁচে দেবেন না তাই গ্যারেন্টি কি? মানলাম আত্মীয় তো, এতদিন কোথায় ছিলেন? অলি আফসার দীর্ঘশ্বাস ফেলল। তারা বেরোবে তখনই এই লোক এসে হাজির। একা আসেনি, সাথে নিয়ে এসেছে এলাকার লোকজন। জাহিদ আমার খাতিরের মানুষ ছিল। আমি তার কাছে মেয়ের হাত চেয়েছিলাম। ঠিক আছে, সে হ্যাঁ না বলার সুযোগ পায়নি। তবে যেহেতু মারা গেছে, আমাদেরও তো একটা দায়িত্ব আছে। উড়ে এসে এভাবে তো নিয়ে যেতে পারেন না। আফসারকে মারুফা সবই বলেছে। এর বখাটে ছেলে পেছনে লেগে আছে। জাহিদ মারা যাওয়ার পর মারুফা আন্তারাকে নিজের বাসায় নিয়ে যেতে চেয়েছিল, এরা দেয়নি। তাদের এক কথা, কিছুদিন যাক, বাপের শোকটা একটু কমুক, তারপরে সবাই বসে দেখা যাবে কি করা যায়। এলাকার মেয়ে, ছোট থেকে বড় হলো চোখের সামনে, তিনকুলে তো কেউ নাই, না থাক, তাই বলে ভেসে যেতে তো আর দিতে পারে না।
এরকম হবে আফসার কিছুটা আগেই অনুমান করেছিল, তাই আন্তারাকে কাল জ্ঞান ফিরতেই আগে তার বাবার চিঠি দেখিয়েছে। তারপর বলেছে, এখানে তোমার অনেক বড় বিপদ বুবু, আশা করি তুমি বুঝবে। কিছু কিছু সময় এমনও আসে দুঃখকে সাইডে রেখে নিজের জন্য ভাবতে হয়। তোমার এখন সেই সময়। এখন বলো, আমার সাথে যাবে? আন্তারা কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে থেকেছে, তারপর আস্তে আস্তে উপর নিচ মাথা নাড়িয়েছে। আফসারের তখন একটা বড় পাথর বুক থেকে নেমে গেছে। সে শান্তির একটা শ্বাস ফেলে আবার বলেছে, তুমি একটা গুহার ভিতরে আছো, সেখানে অজস্র হিংস্র বিষাক্ত সাপে ভরপুর। সেখান থেকে তোমাকে বের করতে হলে শক্ত একটা দড়ির দরকার। আমার কাছে সেই দড়ি আছে, আমি সেইটা বাড়িয়ে দিচ্ছি। এখন তোমার পালা। তোমাকেও যে শক্ত হয়ে ধরতে হবে বুবু, না ধরলে আমি টেনে তুলবো কিভাবে? এখন বলো, ধরবে না? আন্তারা এবারও শুধু মাথা নাড়ালো। তার সবকিছু এলোমেলো, জ্বর কিছুটা নেমেছে, নামলেও সবকিছু কেমন যেন ঘোলাটে। তবুও তার মন বলল, এই যে সাদা শুভ্র পাঞ্জাবি পরা অচেনা লোক, তাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। সেই দড়িটা কিন্তু চোখে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, সেটা ধরতে হয় ছোট্ট একটা শব্দ দিয়ে। এখন বলো, তুমি ধরতে রাজি? আন্তারা তাকিয়ে রইল। সে ঘুরিয়ে ফিরিয়ে কথা খুব একটা ধরতে পারে না, আর এখন তো পুরো মাথায় এলোমেলো, তাই কিছুই বুঝলো না। আফসার বুঝলো, বুঝে হালকা হাসলো। এই মেয়ে দেখতেই শুধু আঞ্জুমের মতো, কেননা আঞ্জুম আগুনের মতো রূপের সাথে যেমন ছিল কঠিন, তেমন ছিল বুদ্ধিমতী। সে হেসেই বলল, শব্দটা হলো কবুল বুবু। এর চেয়ে শক্ত দড়ি এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এই ছোট্ট একটা শব্দ অচেনা অজানা দুটো মানুষকে এমনভাবে বাঁধে, কখনো কখনো একে ছিঁড়তে গেলে দুনিয়া ওলটপালট হয়ে যায়। এই দড়ি ছাড়া তোমাকে এখান থেকে আমি সহজে টেনে বের করতে পারবো না। এখন বলো, তুমি রাজি? আন্তারা এবার বুঝলো বলেই মাথা নাড়াতে পারলো না, তবে তার চোখ থেকে টুপ করে পানি গাল বেয়ে পড়লো। তার বাবা বলতো, তোকে বিয়ে দেব না তারা, সারা জীবন আমার কাছে রাখবো। বিয়ে দিলে বাঁচবো কিভাবে বলতো? আমার কেউ আছে, তুই তো আমার সব কিছু, আর এই সব কিছু ফেলে সেই চলে গেল। আফসার আন্তারার মাথায় স্নেহের হাত রাখলো। অনেক অনেক দিন আগে এভাবে সে হাত রেখেছিল আরেকজনের মাথায়। আবার সেই সময়টা হুবহু ঘুরে এলো। আফসার মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। ছোট্ট জীবন, তবুও এই ছোট্ট জীবনে আল্লাহ কত কিছু দেখান। সে শ্বাস ফেলে কোমল সুরে বলল, একবার ভরসা করো বুবু। অনেক আগে ভরসার মর্যাদা না রাখতে পারলেও এবার আমি ঠিকই রাখবো। আন্তারা কথার অর্থ এবারও বুঝল না, তার বোঝার কথাও না। জাহিদ তার অতীতের কোনো ছায়া আন্তারের উপর পড়তে দেননি, তবে আন্তারা এইটুকু বুঝল, এই পথ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। সে চোখের পানি মুছল না। সেই পানি ভরা টইটম্বুর চোখ আর ভেসে যাওয়া গাল নিয়ে হালকা করে আবার মাথা নাড়ল। অলি আফসার গতকালের কথা মনে পড়তেই মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভাগ্যিস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত তিনি নিয়েছেন। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আপনারা আমার বোনের জন্য এত ভেবেছেন, এটা আমার সৌভাগ্য। তবে একটা কথা ভুল, এর তিনকুলে কেউ নেই। আমি এর নানা, জাহিদের মামা। বিশ্বাস না হলে দেখেন, সে মৃত্যুর আগে তার মেয়ের দায়িত্ব আমাকে দিয়ে গেছে। বলেই তিনি চিঠিটা বের করলেন। মুস্তফা সেই চিঠি দেখল, দেখে নির্বিকারভাবে বলল, একটা নকলও হতে পারে, আমরা বিশ্বাস করি না। রেজিস্ট্রি করাও নেই। তাহলে ভাবলাম ঠিক এখান থেকেই পাঠানো হয়েছে। তখন ইমরুল বলল, চাচা সত্য কথা বলছে, জাহিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক একমাত্র আমারই ছিল। সে নিজের হাতে আমাকে এই চিঠি দিয়েছে, আর আমি দিয়েছি খলিলকে। আমি জানতাম খলিলের এক বোনের বিয়ে সেই গ্রামে হয়েছে, তাই তাকে বলছিলাম নিয়ে যেতে। আমরা এটাও বিশ্বাস করি না। তুমি যে মিয়া কত কি করো আমরা জানি না বুঝি? কত টাকা খাইছো এদের কাছ থেকে? আগে এটা বলো। আজকাল মেয়েদের এমনিতেই বহুত ডিমান্ড, তার মধ্যে আবার এ তো বিরাট সুন্দরী। অলি আফসার চোখ বন্ধ করলেন। দুনিয়া দিন দিন নোংরা মানুষে ভরে যাচ্ছে কেন? কিয়ামতের আগে আবার জাহেলিয়ার যুগ আসবে, এগুলো কি তারই আলামত? রমিজ আফসারের সামনে দাঁড়ালো, আড়াল করে বলল, অযথা ঝামেলা করবেন না, আমাদের যাইতে দেন, দেরি হচ্ছে। তাছাড়া আপনারাই যে ভালো চাইছেন সেই গ্যারান্টি কি? মুস্তফা তেরে উঠল। তার এলাকায় এসে এত বড় কথা! তেরে এগিয়ে 2 কদম এগিয়ে বলল, মুখ সামলে। আমাদের মুখ সামলেই আছে, আমাদের যাইতে দেন। না দিলে? রমিজ উত্তর দিল না। মুস্তফা মুখ বাঁকিয়ে হাসল, হেসে বলল, আমি না চাইলে মেয়ে তো ভালোই, নিজের জীবন নিয়েও ফিরতে পারবি না। আজাদ এতক্ষণ চুপচাপ ছিল,
এবার উঠল, উঠে এপাশ ওপাশ করে আড়মোড়া ভাঙলো, ভেঙে সোজা মুস্তফার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে হাসলো। মুস্তফার মতো বাঁকা হাসি না, ঠোঁট ছড়ানো হাসি। হেসে বলল, জীবনও থাকবে, মেয়েও নেব, যা কি করবি কর, দেখি তোর ক্ষমতা কত দূর। মুস্তফা হা হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। হেসে হেসে কেউ এভাবে হুমকি দিতে পারে তা তার জানা ছিল না। সে সাথে সাথেই নিজেকে সামলে তার লোকের দিকে তাকালো। তাকাতেই এক লোক তেড়ে এলো। আজাদ চোখের পলকে দিল এক থাপ্পড়। থাপ্পড়ে সে হুমড়ি খেয়ে পড়ল। সে পড়তেই আজাদ পেছনের জনকে দেবে রমিজ এগিয়ে আজাদকে জাপটে ধরল। আর কেউ না জানুক, সে জানে আজ তো শয়তান এটা, দিন দুনিয়ার খেতা দিনে 7 বার পড়ে। ইমরুল ফেরালো মুস্তফার লোককে। তারা রাগে ফুঁসছে। আহমদ এগিয়ে সবাইকে ঠান্ডা করলো। ঠান্ডা করে কটমটিয়ে আজাদের দিকে তাকালো। আজাদ আবারও হাসলো। তার হাসি দেখে আহমেদ দিশেহারা হলো। বিয়ের কথা শোনার পর থেকে সে মনে মনে একটু অসন্তোষী ছিল। এমন মেয়ে, তবে এখন উল্টো এই মেয়ের জন্যই তার চিন্তা হচ্ছে কি করবে সে এই ছেলেকে নিয়ে। আফসার বড় একটা শ্বাস ফেলে সবসময়ের মতো শান্তভাবে বলল, আমার নাতি আর আন্তারার কাল বিয়ে হয়েছে নিজ ইচ্ছায়। প্রমাণ আপনাদের এলাকার ইমাম সাহেব, তিনি নিজে এই বিয়ে পড়িয়েছেন। আর মেয়ের তিনকুল বলতে এখন আমি, তাই অভিভাবক হিসেবে এই বিয়েতে আমি নিজে স্বীকৃতি দিয়েছি। যেখানে মেয়ের বর্তমান অভিভাবক কারো কোনো সমস্যা নেই, সেখানে আপনারা যদি ঝামেলা করেন তাহলে থানায় যেতে আমরা বাধ্য হব। এখন বলুন আপনারা কি চান। মুস্তফা রাগে ফুঁসলো। ফুঁসে বলল, আপনাদের মানায় না মানায় কিচ্ছু আসবে যাবে না, তবু আপনাদের শান্তির জন্য আন্তারা আপনাদের সামনে নিজেই সব বলবে। বলেই তিনি মারুফাকে ডাকলেন। মারুফা আন্তারাকে ধরে বের করলো। তার গায়ে চাদরে মোড়ানো, শুধু ফ্যাকাশে মুখ বেরিয়ে আছে, দৃষ্টি নিচের দিকে। সেই নিচের দিকে তাকিয়েই আস্তে করে বলল, আমি নিজ ইচ্ছায় তাদের সাথে যাচ্ছি আর নিজ ইচ্ছায় এই বিয়ে করেছি। আজাদ কণ্ঠ শুনে পেছন ফিরে তাকালো। এক পলক তাকিয়ে স্বাভাবিকভাবে আবার সামনে ফিরল। তার হাব ভাব দেখে রমিজ ঝটকাই খেলো। বেহেস্তের হুরের মতো বউ, এই বউকে দেখেও এ নির্বিকার। সে হা করে দাঁড়িয়ে রইল। এই তো দেখি সত্যিই পাগল। যখন গাড়িতে উঠল তখন ঘড়ির কাঁটা 2টো পেরিয়ে গেছে। নানা ঝামেলায় কারোই দুপুরের খাওয়া হয়নি। তার চেয়ে বড় সমস্যা, আকাশ অন্ধকার হয়ে আসছে। খলিল চিন্তিতভাবে বলল, আজ যাওয়ার দরকার নেই চাচা, আজ রাতটা আরেকটু কষ্ট করে না হয় আমার এখানেই থাকেন, কাল আসতে ধীরে রওনা দিয়েন। আফসার রাজি হলো না। যে ঝামেলা লেগেছে এখানে থাকাই বিপজ্জনক। তাদের এলাকায় এসে তাদের লোকের গায়ে হাত তোলা হয়েছে। সবার সামনে হয়তো কিছু বলতে পারছে না, কিন্তু সুযোগ পেলে ছেড়ে দেবে কেন? না, সে আর কোনো ঝামেলাই চায় না। সে কৃতজ্ঞতা মাখা কণ্ঠে ইমরুল মারুফার কাছ থেকে বিদায় নিল। ছেলে মেয়ে দুটো অনেক করেছে, আজকাল রক্তের সম্পর্ক ছাড়া করেই বা কে? আফসার খলিলের কাছ থেকেও বিদায় নিয়ে একেবারে গাড়িতে উঠল। পেছনে বসেছে আহমদ আর রমিজ, মাঝে সে আর আন্তারা। তার জ্বর মনে হয় আবার বেড়েছে। বেহুশের মতো পড়ে আছে। বেঁচে আছে না মারা গেছে দেখে বোঝার উপায় নেই। ড্রাইভারের পাশে আজাদ, তার মধ্যে তেমন হাবভাব দেখা গেল না। সে সিটে হেলান দিয়ে আরাম করে শোয়ার ব্যবস্থা নিচ্ছে। আফসার নিজেও বসলো। বসে বলল, কাঁথা বালিশ লাগবে নাকি রে দা ভাই? আজাদও তার মতোই বলল, যে বিয়ে করিয়েছ এরপরে আর কিছু লাগবে বলে মনে হয় না। আফসার হালকা হাসলো। এরকম অবস্থায় এরকম উত্তর একমাত্র তার নাতির থেকেই সম্ভব। সে হেসেই বলল, পেছনে বাপ বসা, একটু তো লেহেজ কর। করেছি বলেই তো ভদ্রভাবে বললাম, তা না হলে আমার মুখ তুমি জানো। আমি সবই জানি, তাই কান খুলে শুনে রাখো। আমার বোনের ব্যাপারে সাবধান। আমি তোমার দাদা হলেও আন্তারার ব্যাপারে আমি শুধুই তার নানা। সে যদি কোনো কারণে আমাকে ডাকে, সেখানে অন্য কোনো সম্পর্ক আমি দেখব না। আজাদ হাসলো। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করতে করতে বলল, তুমি কিছু জানো না দাদা ভাই, আর তোমার বোন তোমার সিন্ধুকে ভরে রাখো, আজাদের না হলেও চলবে। আফসার আবারও হাসলো। হেসে বলল, সেখানেই তো রাখলাম দাদা ভাই, আমার অমানত গুচ্ছিত রেখো। আজাদ উত্তর দিল না, তবে ঠোঁটটা নিঃশব্দে আর একটু বিস্তৃত হলো। আফসার আর কিছু বলল না। সে আন্তারার দিকে তাকিয়ে আবারও ভাবল, সাথে একজন মেয়ে মানুষ থাকলে ভালো হতো। মেয়েটার কষ্ট হচ্ছে, মনের কষ্টের ছাপ শরীরে পড়ে, আন্তারারও পড়েছে, তাই কোনো ওষুধে ধরছে না। একবার কষ্ট সয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। মানব জাতির এই তো বিশেষ গুণ, পেটে যত দানা পড়বে কষ্টগুলো তত তাড়াতাড়ি সয়ে যাবে, সেটা যত বড় কষ্টই হোক। আফসার সামনে তাকালো। তাদের গাড়ি চলতে শুরু করেছে। তার সাথে টুপটুপ বৃষ্টিও শুরু হয়েছে। সেই টুপটাপ বৃষ্টি নদীর ঘাটে পৌঁছতে পৌঁছতে ভারী বৃষ্টিতে পরিণত হলো।
আজাদ রমিজ অনেক কষ্টে পলিথিনে মুড়িয়ে আহমেদ আর আফসারকে বোটে তুলে রমিজ আফসারের পাশেই বসলো। তার এমন ভাব বাকিটুকু জারমাল সেই আনুক। আজাদ অবশ্য তার ভাবের দিকে তাকালো না। সে পুরো দমে ভেজা, সেই ভেজা শরীর নিয়েই সে গাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। গাড়ির দরজা খুলতেই বৃষ্টির ছাট আন্তারা চোখে মুখে ছিটে এলো। সাথে সাথেই আন্তারা চোখ মুখ কুচকে ফেলল। বৃষ্টির ছাট ঠান্ডা বাতাসে সে আরো কুকড়ে গেল। নিজের দুহাতে নিজেকে জড়িয়ে তাকানোর চেষ্টা করলো, তবে জ্বরের ঘোড়ার বৃষ্টির ছাটের কারণে কিছুই পারল না। সেই না পারার মাঝেই তার উপরে কিছু একটা পেঁচিয়ে গেল, আর কিছু বোঝার আগেই সে টুপ করে শূন্যে উঠে গেল। সে কি উড়ছে? তার তো পাখা নেই, পড়ে যাবে তো। সে ভয়ে দুহাত হাতড়ে কিছু ধরার চেষ্টা করলো। কিছু একটা দুহাতে আসতেই জাপটে ধরলো, ধরে ফিসফিস করে বলল, আমার পাখা নেই, পড়ে যাব তো।